নীল চিরকুট পর্ব 48। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। সুন্দর ঝকঝকে সকাল, রাতে বৃষ্টি হওয়ায় বাতাসে মৃদু ঠান্ডা আমেজ। এখানে সেখানে জমে আছে কর্দমাক্ত পানি। আরফান দ্রুত পায়ে হাসপাতালের ফটকে এসে দাঁড়ালো। গেট থেকে কিছুটা দূরে ফোন কানে দাঁড়িয়ে আছে নম্রতা। এক হাতে ছোট্ট একটি হেলমেট, গায়ে সাদা কালো শাড়ি। আরফান কিছুটা এগিয়ে এসে নম্রতার মুখোমুখি দাঁড়ালো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, বাহ, নিউ লুক। নম্রতা শিশুসুলভ হেসে বলল, আপনি ফ্রি? নম্রতার ঠোঁটের কোণে দুষ্টুমির আভাস পেয়ে ভ্রু বাঁকালো আরফান। সন্দিহান কণ্ঠে বলল, আপনার মাথায় এক্স্যাক্টলি কি চলছে বলুন তো নম্রতা? ফুচকা চলছে। আপনি ফ্রি থাকলে দুজন মিলে রবীন্দ্র সরোবরে যাব। আপনি বেলি ফুলের মালা কিনে দিবেন, সেই মালা হাতে ফুচকা হাউস যাব, পেট পুরে ফুচকা খাবো। আপনি চাইলে আইসক্রিমও খাওয়াতে পারেন। আই ওয়ান্ট মাইন্ড। নম্রতার হাসি হাসি মুখের দিকে চেয়ে হাসলো আরফান। ডান হাতের কবজি থাকা ঘড়িটা একবার দেখে নিয়ে বলল, মাত্রই ক্লাস শেষ করে বেরোলাম, আগামী 2 ঘন্টা ফ্রি। আমার ডিউটি 2 ঘন্টা পর থেকে, এই 2 ঘন্টায় যতটুকু সম্ভব ঘুরে বেড়ানো যায়। আরফানের কথাই খুশি হয়ে গেল নম্রতা। গোলাপি রঙের হেলমেটটা খুব দ্রুত মাথায় চাপিয়ে বলল, গ্রেট, তাহলে চলুন। নম্রতাকে স্কুটিতে উঠতে দেখে ভ্রু কুচকালো আরফান। চলুন মানে? আপনি স্কুটিতে যাবেন নাকি? নম্রতা অমায়িক হাসি দিয়ে বলল, শুধু আমি নয়, আপনিও যাচ্ছেন। আরফান আঁতকে উঠে বলল, আমি আর স্কুটিতে? ইম্পসিবল। নম্রতা মুখ ফুলিয়ে বলল, কেন? আপনার ধারণা আমি স্কুটি চালাতে পারছি না? না, চালাতে পারি না তা নয়, আমার রিক্সায় যেতে ভালো লাগে। আমরা বরং রিক্সায় যাই। নম্রতা শক্ত কণ্ঠে বলল, না, আমরা স্কুটিতেই যাব, জলদি উঠুন। আরফান হতাশ কণ্ঠে বলল, মেয়েদের স্কুটিতে উঠে রবীন্দ্র সরোবরে যাব? ব্যাপারটা ভীষণ উইয়ার্ড লাগছে নম্রতা। লাগলে লাগুক, আপনি আমার নেচার জানের নম্রমিতা। এসব স্কুটি ফুটিতে ওঠা আমার দ্বারা সম্ভব নয়, প্লিজ রিক্সায় চলুন। নম্রতার সামনের দিকে তাকিয়ে স্পষ্ট উত্তর দিল, না, আপনি বাচ্চাদের মতো জেদ করছেন। নম্রতা ফিরে তাকালো, ঝট করে স্কুটি থেকে নেমে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, করলে করছি, আপনিও তো বাচ্চাদের মতোই ভয় পাচ্ছেন, আর ভয় পাচ্ছেন বলেই বাবার সাথে দেখা করতে চাইছেন না। এটা আপনার পানিশমেন্ট। আরফান দীর্ঘশ্বাস ফেলল, হতাশ কণ্ঠে বলল, এখানেও বাবা? নম্রতা তেড়ে এসে বলল, তো? আপনি এখনও সেই আগের মতোই আছেন, সব কিছুতেই আগের মতোই ভয়ানক জেদ। নম্রতা হেলমেটটা খুলতে খুলতে বলল, তো আপনি কি আমার পরিবর্তন চাইছিলেন? আপনি চান আমি পাল্টে যাই? আরফান হেসে বলল, একদমই নয়। আমি তো আরও এই ভেবে খুশি হচ্ছি যে এতদিন পর হোক আর যাই হোক, শেষমেশ পুরাতন শ্যামলতার সাথে দেখা তো মিলছে। নম্রতা সন্তুষ্টির হাসি হাসল, পর মুহূর্তেই চোখ মুখ শক্ত করে বলল, একদম গলানোর চেষ্টা করবেন না। স্কুটিতে ওঠার প্ল্যান আমি ক্যান্সেল করব না, কিছুতেই না। যদি আমার বাবার সাথে দেখা করতে রাজি হও তবে। নম্রতা চৌকিতে তাকালো, সন্ধিয়ান কণ্ঠে বলল, সত্যি? একদম। চুক্তিপত্র জমা দিল। আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আরফান হেসে একটা রিক্সা ডাকলো। নম্রতাকে রিক্সায় উঠতেই ইশারা দিয়ে একটা ফোন অ্যাটেন্ড করলো। ফোন কিছুক্ষণের কথা বলার পর মুখটা কালো হয়ে গেল আরফানের। নম্রতার দিকে অসহায় চোখে তাকিয়ে কিছু একটা বলবে তার আগেই হাসলো নম্রতা। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, হঠাৎই কাজ পড়ে গিয়েছে। আচ্ছা, মন খারাপ করবেন না, আজ না হয় আমি একাই ফুচকা খাই। এর পরের বার আপনি খাওয়াবেন, সাথে আইসক্রিম ফ্রি, মনে থাকবে? কথাটা বলে মিষ্টি হাসলো নম্রতা। আরফান হাসলো না। নম্রতার স্নিগ্ধ মুখের দিকে চেয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো সে। চাপা মন খারাপ নিয়ে বলল, মনে থাকবে। নম্রতার আবারও হাসলো। আরফানের মুখে হাসি নেই। অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ চেয়ে রইল প্রিয়তমার প্রিয় দুটো চোখে। নাদিমের যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে 12টা কি 1টা বাজে। হলের চেরচানো ঘরটাতে আলো আঁধারির খেলা। বেশ কিছুক্ষণ চোখ বুজে পড়ে থাকার পর বিছানায় হাতড়ে মুঠো ফোনটা উদ্ধার করলো নাদিম। ফোনের স্ক্রিনে ভেসে থাকা তারিখটা দেখে ফট করে মনে পড়ে গেল আজ তার মায়ের মৃত্যুর দিন। ঠিক এই দিনটাতেই চোখের সামনে পুড়ে কয়লা হয়ে গিয়েছিলেন মা।
স্বেচ্ছা মৃত্যু অর্থাৎ আত্মহত্যা। গত 9 বছর ধরে ব্যাপারটা নিছক ও আত্মহত্যা বলে মনে হলেও আজ এই স্নিগ্ধ দুপুরে ব্যাপারটাকে নিছক আত্মহত্যা বলে ভাবতে ইচ্ছে করছে না। প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে হলেও বাবাকে এই মৃত্যুর পেছনে দায়ী করে মনটাকে বিষিয়ে দিতে ভালো লাগছে। নাদিমের বাবা আদিব ছিলেন ছন্নছাড়া ঢাঁচের মানুষ। জীবনের ঢেউয়ে গা ভাসিয়ে বেঁচে থাকার স্বাদ আচ্ছন্নই ছিল তার জীবনের মূল মন্ত্র। নাদিম ভেবে পায় না এমন একটা মানুষকে কি করে ভালোবাসার জালে আটকে ফেলল মা। সংসার নামক ভয়ানক জালে আটকে ফেলে কিভাবে সেই মুক্তডানা কাটল। নাদিম উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। জানালার পাল্লাটা খুলে দিয়ে বুক ভরে নিঃশ্বাস নিল। গাঢ় নীল আকাশের দিকে চেয়ে হুট করেই তার মনে হলো মা আসলে পাখা কাটতে পারেনি। বাবার মুক্ত পাখা কেটে ফেলার ক্ষমতা হয়তো মায়ের ছিল না, আর ছিল না বললেই এমন ভয়ানক পরিণতি হলো তাদের ভালোবাসার। নাদিমের মস্তিষ্কে ভালোবাসা নামক শব্দটা বলের মতো ডব খেতে লাগলো। ডিপ ডিপ শব্দ তুলে আওড়াতে লাগলো। ভালোবাসা, ভালোবাসা, সত্যি কি ছিল ভালোবাসা? ঘরের ছোট্ট ড্রেসিং টেবিলটির সামনে দাঁড়িয়ে আছে অনন্ত। শার্টের কলারটা বিভিন্নভাবে টেনেও গলার দাগটা ঢাকা যাচ্ছে না। শ্যামলা গায়ে গোল হয়ে ফুলে আছে টকটকে লাল দাগ। অনন্ত বিরক্ত চোখে চেয়ে রইল। দাগ ঢাকার মতো কোনো সরঞ্জাম খুঁজে না পেয়ে নিজের উপরই চটে যাচ্ছে সে। সকাল সকাল এমন অপ্রত্যাশিত ফ্যাসাদ একদমই ভালো লাগছে না। আয়নায় নিজের গলাটা খুব ভালো করে পর্যবেক্ষণ করে কিছু একটা ভাবল। আলমারি থেকে শীতের চাদর বের করে গলায় পেঁচালো। অসন্তুষ্ট চোখে আয়নায় নিজেকে একবার দেখে নিয়েই ঘরের বাইরে পা রাখল। খাওয়ার টেবিলে বসেই নীরার উপস্থিতি টের পেল অনন্ত। খাওয়ার সময় অসচেতনভাবেই 2-1বার চোকাচোকি হলো তাদের। প্রতিবারই অপরাধীর মতো চোখ আড়াল করলো নীরা। খাবার সার্ভ করতে করতেই গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল তার। ভীষণ অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল মন। ইস, কি দরকার ছিল রাতে অমন একটা কাণ্ড করার? অনন্ত কি ভাবছে? অনন্তর শীতল চাহনি দেখে গলা শুকিয়ে আসে নীরার। নিজের গালে ডজনখানেক চড় বসানোর অদম্য ইচ্ছে দমন করে নিজের কাজে মন দেয়। শঙ্কিত মনে অসর্ণিত সতর্কতা বার্তার বারবারই আটকে ওঠে। বলে, অনন্ত যদি রেগে গিয়ে বাড়িতে আসা একেবারে বন্ধ করে দেয় তাহলে? গোধূলির শেষ সময়টায় বারান্দায় বসে বই পড়ছিল নম্রতা। পাশের টেবিলে ধোঁয়া ওঠা চায়ের কাপ। নম্রতার একনিষ্ঠ মনোযোগের মাঝেই পাশে এসে বসলেন নুরুল সাহেব। নম্রতা বই থেকে চোখ না তুলেই মৃদু হাসল। মোলায়েম কণ্ঠে বলল, গুড আফটারনুন বাবা। আফটারনুন মা। কি পড়ছিস? নম্রতা এবার চোখ তুলে তাকালো। বইটা বন্ধ করে সোজা হয়ে বসলো। মৃদু হেসে বলল, তেমন কিছু নয় বাবা। মন খারাপ? নম্রতা হেসে মাথা নাড়ল। জবাবে মিষ্টি হাসি উপহার দিলেন নুরুল সাহেব। পকেট থেকে নীল রঙা খাম বের করে চায়ের কাপের পাশে রাখতে রাখতে বললেন, মন খারাপ না থাকলে সুসংবাদ, মন খারাপ থাকাটা অতিশয় সুসংবাদ। একটু পর যে মন খারাপ থাকবে না তা হবে অত্যাধিক সুসংবাদ। নম্রতা বুঝতে না পেরে কপাল কুঁচকে তাকালো। টেবিলের উপরে থাকা খামটির দিকে তাকিয়ে বলল, মানে এটা কি বাবা? নুরুল সাহেব উঠে দাঁড়ালেন। চশমাটা খুলে গ্লাস মুছতে মুছতে রহস্য করে বললেন, ডাক্তারকে বলে দিস সব বাসায় আমার মতো বাবা থাকে না। কিছু কিছু বাসায় তোর মার মতো অত্যাচারী মহিলাও থাকেন। কবুতরটা আদেও মালিকের কাছে পড়বে নাকি শিকারীর কে জানে। কথাটা বলে সকালের পত্রিকাটা হাতে তুলে নিয়ে বারান্দা ছাড়লেন নুরুল সাহেব। নম্রতার বাবার যাওয়ার পথে বোকার মতো চেয়ে থেকে খামটা তুলে নিল হাতে। খামটা উল্টে পাল্টে দেখতেই খামের অপর পৃষ্ঠে গুটি গুটি অক্ষরে আরফান আলম নিষ্প্রভ নামটা দেখেই চমকে উঠল সে। কিছুক্ষণ হতভম্ব চোখে চেয়ে থাকার পর নিজের হাতেই চিমটি দিল নম্রতা। আরফান চিঠি পাঠিয়েছে। এই ছোট্ট বাক্যটা মস্তিষ্কে পৌঁছাতেই সারা গায়ে আনন্দের ঝড় উঠে গেল। প্রচণ্ড উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলো শরীর। বুকে ভর করলো প্রথমবার চিঠি পাওয়া অনুভূতি। আহ, কি সুন্দর! এই পর্যন্ত ছিল নীল চিরকুট পর্ব 48। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।